স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী মেহেরপুর, এই জেলায় প্রায় ৭ লাখ মানুষের বসবাস। তবে ৫৩ বছরের বাংলাদেশে যেভাবে স্বাস্থ্যসেবার উন্নয়ন হবার কথা ছিল, সেইভাবে উন্নয়ন কিন্তু ঘটেনি এই জেলাতে। অসুখের খরচ অনুষ্ঠানের আজকের আলোচনার বিষয় মেহেরপুর জেলার স্বাস্থ্যসেবা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই জেলার একমাত্র সরকারি সবচেয়ে গুরুত্বপূর্ণ হাসপাতাল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হাসিবুস সাত্তার। আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। এই যে আমরা গর্ব করে বলি যে স্বাধীন বাংলার প্রথম অস্থায়ী রাজধানী এবং এই জেলার হাসপাতাল, এখানে আসলে সবচেয়ে বেশি মানুষ আসলে সেবা নিতে আসে, কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারছে বলে আপনি মনে করেন? মেহেরপুর একটি ছোট জেলা হলেও স্বাস্থ্যসেবার চিত্র এখানে মোটামুটি অন্যান্য জেলার মতোই। আমাদের ২৫০ শয্যা জেনারেল হসপিটালটা মূলত আগে ছিল এটা ১০০ শয্যার একটা সদর হসপিটাল ছিল। এটা বর্তমান সরকারের আমলেই ২০১৩ সালে ২৫০ শয্যায় উন্নীত হয়। বর্তমানে এই হসপিটালে সুযোগ সুবিধা যেমন অনেক বেড়েছে, রুগীর পরিমাণও বেড়েছে এবং আমাদের জন্য এটা সবসময় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এখানের প্রায় ৭ লক্ষ মানুষের চিকিৎসার আশ্রয়স্থল বলেন কিংবা কেন্দ্রস্থল বলেন, এখানে মূলত সব কিছু ঘিরে হয় মূলত ২৫০ শয্যা জেনারেল হসপিটাল ঘিরে। আমাদের মাননীয় জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরহাদ হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় এখানে একটি ৫ শয্যার আইসিইউ স্থাপিত হয়েছে এবং হচ্ছে কি একটি ৫ শয্যার এইচডিইউ স্থাপিত হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের আসলে পদ কতগুলো বা আমাদের নেই? আসলে বিশেষজ্ঞ চিকিৎসকের পদ হচ্ছে ১২টা এবং হচ্ছে কি ১২টা পদই আমাদের ফিল আছে। তবে আমাদের জনবল এখনও ১০০ শয্যার, যার ফলে এখানে কনসালটেন্ট আরও বেশি সংখ্যক হওয়ার কথা। যদি জনবলটা ২৫০ শয্যার অনুমোদন হয় তাহলে আমাদের কনসালটেন্টের সংখ্যাও কিন্তু বাড়বে। এই যে কনসালটেন্ট মানে সবাই আছে বলতে কারা কারা আছে সেটা যদি একটু বলেন। এখানে আপনার মেডিসিন কনসালটেন্ট আছে আমাদের ২ জন, কার্ডিওলজি কনসালটেন্ট সিনিয়র কনসালটেন্ট আছে ১ জন, আমাদের গাইনি কনসালটেন্ট আছেন ১ জন, অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট আছে ১ জন, আই কনসালটেন্ট আছে ১ জন, পেডিয়াট্রিক কনসালটেন্ট আছে ২ জন, স্কিন কনসালটেন্ট আছে ১ জন। মানে একটা একটা করে আছে আসলে? হ্যাঁ আছে। টোটাল সংকটটা কত, পদ কত আর আছে কত? টোটাল সংকট আমাদের কনসালটেন্ট পোস্টগুলো ফিল আপ আছে, আর এর মধ্যে হচ্ছে কি আরএমওর একটু পোস্ট খালি আছে, 2টা পোস্টের মধ্যে একটা পোস্ট খালি আছে। পাশাপাশি ইমার্জেন্সি মেডিকেল অফিসারের 7টা পদের মধ্যে 3টা পদ আছে এবং 4টা পদ খালি আছে। আর ইনডোর মেডিকেল অফিসারের 11টা পদের মধ্যে 4টা পদ ফিল আপ আছে এবং হচ্ছে কি আমাদের বাকি 7টা পদ খালি আছে। কিন্তু অনেকে বলে যে যখন কোনো সিভিয়ার হার্ট অ্যাটাক হচ্ছে বা স্ট্রোকের পেশেন্ট পার্শ্ববর্তী জেলা রাজশাহীতে যাওয়ার একটা প্রবণতা থাকে বা ঢাকাতে, এই সময় অনেক পথের মধ্যে আসলে মৃত্যুর ঘটনাও ঘটে, সেটি কি আসলে কমানো সম্ভব হয়েছে কিনা? সেটা অনেকখানি কমেছে, বিশেষ করে আইসিইউ এবং হচ্ছে কি এইচডিইউ হওয়ার ফলে আমাদের এখানে আগে যে সমস্ত রুগী আমরা কুষ্টিয়া কিংবা যশোরে রেফার করতাম, এই রেফারের হারটা অনেকখানি কমে গেছে। পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে এখনও কোন পরীক্ষাগুলো নিশ্চিত করতে পারছেন না হাসপাতাল থেকে? যে 2টা সমস্যা মেশিনের জন্য আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, একটা হচ্ছে কি সিটি স্ক্যান আর একটা হচ্ছে কি এমআরআই মেশিন। তো আমাদের নতুন ভবনটা যদি আমরা হস্তান্তর পাই তাহলে আশা করছি এই 2টা মেশিনও চলে আসবে। চাপ কত থাকে ২৫০ শয্যার হাসপাতালে? আমাদের হসপিটালে আউটডোরে এভারেজে প্রতিদিন ১,০০০-এর মতো পেশেন্ট আসে, পাশাপাশি ইমার্জেন্সিতে গড়ে প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০। কিন্তু এই যে আপনার ১০০ শয্যার জনবল দিয়ে এটি চালাতে গিয়ে আসলে কি পরিমাণ বেগ পেতে হয়? আমাদের ইনডোরে অ্যাভারেজে এখনও প্রায় ৪৫০ থেকে ৫০০ মতো অ্যাভারেজ রুগী থাকে, যার ফলে অর্ধেকেরও বেশি ভর্তি রুগী, অর্ধেকেরও বেশি রুগী আসলে ফ্লোরিং থাকতে হয়। আপনার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ কি মনে হয়েছে এই হাসপাতালের ক্ষেত্রে? আমার কাছে সবচেয়ে বড় সমস্যা মনে হয়েছে এই জনবল সংকটের। এটা হচ্ছে কি আমাদের সবচেয়ে বড় সমস্যা। কোনোভাবে করা যায় না, চেষ্টা করা হয়? এটা আমরা চেষ্টা করতেছি। আমি আমাদের হসপিটাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, আমাদের মাননীয় জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরহাদ হোসেন স্যারকেও বারবার অবহিত করা হচ্ছে, স্যারও চেষ্টা করছে এবং বেশ কয়েকবার স্যারের প্রচেষ্টা এখানে মেডিকেল অফিসার পদায়ন করা হয়েছে। কিন্তু মেডিকেল সিস্টেমটা তো আপনি জানেন, এখানে অনেক সময় ডাক্তাররা বিভিন্ন তাদের ডিগ্রি কমপ্লিট করার জন্য, উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য অন্যান্য জায়গায় ওরা চলে যায়, আবার আসে, এই আসা যাওয়ার মধ্যেই আছে। আপনাকে আর কোন সুযোগ সুবিধা দেয়া হলে আপনি আসলে আরও ভালোভাবে হাসপাতালটি চালাতে পারতেন? এখন যেই সমস্যাটা বেশি আমরা ফিল করতে সেটা হচ্ছে কি আমরা মানুষকে
ভর্তি হচ্ছে, অনেক আশা নিয়ে মানুষ আসে, কিন্তু তাদের আমরা সিট দিতে পারছি না, অনেকে ফ্লোরিং করতে হচ্ছে। নতুন ভবনটা যদি চালু হয় তাহলে হয়তো আমাদের এই স্থান সংকুলানের যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা আশা করি দূর হবে। মানে ওখানে গেলে আপনার অনেক সংকট কমে অনেক যাবে সংকট বলে মনে দূর হচ্ছে। হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। মুজিবনগর সরকারের শপথ গ্রহণের সেই ঐতিহাসিক স্থানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরও দুজন বিশেষ অতিথি। আমাদের সঙ্গে আছেন ডাক্তার এম.এ. বাশার স্যার, মেহেরপুরের বিএমএ ও সাচিবের সভাপতি। সঙ্গে আরও আছেন মেহেরপুরের বিএমএ ও সাচিবের সেক্রেটারি ডাক্তার আবু তাহের সিদ্দিকী, তিনি একই সঙ্গে ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন। স্যার, প্রথমে আপনার কাছে জানবো যে এখানে মূল চাপটা আসলে 250 শয্যার যে সরকারি হাসপাতাল আছে এর বাইরে এখানে যারা সেবা পাচ্ছেন না বা একটু ভালো সেবা নিতে চান তারা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যাচ্ছে। এই বেসরকারি হাসপাতাল ক্লিনিকের পরিস্থিতিটা আসলে কী রকম এখানে? আমরা জানি যে বেসরকারি হাসপাতাল অ্যান্ড ক্লিনিকগুলা দেশের যে স্বাস্থ্য সেবা তার 60 to 70% কভার করে। আমাদের বেসরকারি হাসপাতালের ক্লিনিক যেগুলো আছে এটা সংখ্যায় এখন বর্তমানে অনেক হয়ে গেছে। তাও কত সংখ্যায় আছে? ক্লিনিক আছে 22টা মতো এবং ডায়াগনস্টিক সেন্টার 80-র উপরে, 80-র উপরে। মানে সেই অনুযায়ী তো ছোট শহর হিসেবে বেশ অনেক কম তো না? ছোট শহর হিসাবে এরা সংখ্যায় অনেক বেশি। কিন্তু তারা কোন সেবা দিচ্ছে যেই সেবাটি সরকারি হাসপাতাল দিতে পারছে না? সরকারি হাসপাতালে যে সেবাগুলো দেওয়া হয় তারা নির্দিষ্ট একটা সময় মেনটেন করে দেয়, যেমন 9টা থেকে 2টা পর্যন্ত সার্ভিস। ইমার্জেন্সি সার্ভিসগুলো সরকারি হাসপাতালে মেনটেন হয় না, যেমন ইমার্জেন্সি অপারেশান, ইমার্জেন্সি প্যাথোলজিক্যাল পরীক্ষা, এগুলো আমাদের জেলাতে যে 250 বেডের হসপিটাল আছে এগুলোতে এই সেবাগুলো দেওয়া হয় না। বেসরকারি হাসপাতালগুলো আমরা মোটামুটি ব্যক্তিগত পর্যায়ে থাকে বলে আমরা সব সময় এটা সেবা দেওয়ার চেষ্টা করি। দিতে পারে। ধন্যবাদ। স্যারের কাছে আমি জানবো যে কিন্তু মানুষের কিন্তু ডায়ালাইসিসের সেবার প্রয়োজন হতে পারে বা হার্ট অ্যাটাক করলে ইনস্ট্যান্ট করোনারি কেয়ার ইউনিটে যাওয়ার প্রয়োজন হতে পারে। এই ধরনের বিশেষায়িত সেবা আসলে কতটুকু দিতে পারছে? বিশেষায়িত সেবা বেসরকারি হাসপাতালে এখানে কোনো ব্যবস্থাপনা নাই। তবে নতুন হসপিটাল বিল্ডিং যেটা হচ্ছে এখানে ডায়ালাইসিস কিংবা করোনারি ইউনিট, কেয়ার ইউনিটের এগুলো সেবা এটা চলছে, বাট এখনো ডায়ালাইসিসটা শুরু হয়নি। ডায়ালাইসিসের সব এখানে প্রসিডিওর সব ঠিকঠাক হচ্ছে নতুন বিল্ডিংয়ে। ধন্যবাদ। কিন্তু আমি স্যারের কাছে জানতে চাই যে এই যে ডায়াগনস্টিক সেন্টার অতিমাত্রায় বা অতিরিক্ত হবার চেয়ে বিশেষায়িত সেবার হাসপাতাল প্রতিষ্ঠা জরুরি কিনা আপনি কি মনে করেন? অবশ্যই আমাদের স্বাস্থ্য সেবা যেটা এটা দিন দিন স্পেশালাইজড হয়ে যাচ্ছে এবং স্পেশাল সার্ভিসের জন্য স্পেশাল হসপিটাল দরকার। সেগুলা ব্যাপক পর্যায়ে উন্নতি করতে হলে অর্থনৈতিক সাপোর্ট দরকার, ম্যান পাওয়ার দরকার, সাথে সাথে আমাদের দক্ষ ডাক্তার দরকার। চিকিৎসকদেরকে দেয়া হলেও তারা যে থাকতে চায় না, এই সমস্যার সমাধান কি আপনারা কোনোভাবে করতে পেরেছেন? আমরা করতে চেষ্টা করেছি এবং আমাদের মন্ত্রী মহোদয়কে বলে আমি একবার একটা লিস্ট দিয়েছিলাম যে যারা ডাক্তার যাদের বাড়ি মেহেরপুরে, চুয়াডাঙ্গায়, গাংনি, তাদেরকে এখানে পোস্টিং দেওয়াও হয়েছিল। তারা তো হায়ার স্টাডির জন্য তারা তো সুযোগ নেবেই। কুষ্টিয়া বলে, চুয়াডাঙ্গা বলে, এদিকে যেমন ডাক্তাররা থাকলে ডাক্তারদের নিজস্ব রোগীও বেশি হয়, প্রাইভেট প্র্যাকটিসেও কিছুটা সুনাম আসে এবং তারা ফায়দা লুটতে পারে। এই জন্য তারা এখানকার চেয়ে একটু ভিতরে থাকা বেশি পছন্দ করে। এই যে ফায়দা লুটার যে কথা আপনি বলছেন, সেখানে কি এই যে অপ্রয়োজনীয় টেস্ট বা কমিশন বাণিজ্য এগুলো কি আসলে এখানে অ্যাভেলেবল কিনা? না, অপ্রয়োজনীয় টেস্ট বা এটা আমি মনে করি না। প্রয়োজনীয়তা আমাদের এখানে বড় বড় জায়গায় যেটা হয়, মেহেরপুরে অতটা হয় না, তবে হয় কিছুটা হতে পারে। আমি স্যারের কাছে জানবো যে রোগী যেহেতু একটি মানে অন্তত 25% ইন্ডিয়াতে চলে যাচ্ছে, তাহলে বিশেষায়িত বা বিশেষজ্ঞ চিকিৎসক যারা, তারা কি ঢাকা থেকে এখানে আসে বা তারা আসলে কি এই পরিস্থিতি বদলাতে পারে? বিশেষজ্ঞ চিকিৎসকরা ম্যাক্সিমামই সরকারি চাকরি করে এবং সরকারি চাকরির অবসরে অনলি শুক্রবার দিন আসে। শুক্রবার দিন এসে পর্যাপ্ত সার্ভিস দেওয়া সম্ভবপর নয়। আমাদের এলাকায় যেগুলো বেসরকারি ডাক্তার আছে তাদের যদি সরকার স্পেশাল কোর্সের ব্যবস্থা করে, স্পেশালাইজ ডাক্তার তৈরি করতে পারে, তাহলে এগুলো পার্মানেন্ট থাকবে এবং সপ্তাহে প্রতিদিন বা একটা মাসে 30 দিনই তারা সার্ভিস দিতে পারে। কিন্তু স্যারের কাছে জানবো যে কোন রোগীরা আসলে এই যে বিদেশে যাওয়ার প্রবণতা বেশি, এটি কি আসলে রোগ কারণ নাকি কাছে কারণ নাকি আস্থার সংকট, কোনটা কারণ?
আপনি যে কটা বলেছেন সব কারণগুলোই এর পিছনে যুক্ত। যেমন আমাদের এলাকার লোকে কিছু 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 লোকে মনে করে যে ইন্ডিয়ায় ট্রিটমেন্টটা একটু সস্তা হয়, ইন্ডিয়ায় এটা কেয়ারটা বেশি নাই, কথাবার্তা বেশি বলে, রোগীদের সাথে ভালোবাসা, কোথাও কোথাও সত্য হতো ব্যাপারটা। কথা কথা সত্য বিষয়টা। ধন্যবাদ। আমি স্যারের কাছে জানবো যে এই জেলার যারা ডাক্তার হয়েছেন, এই মাটির যারা মানুষ, এই ঐতিহাসিক স্থানে যারা বড় হয়েছেন, তাদের কি কোনো দায় নাই? তারা কি মনে করে না যে এই পরিস্থিতির পরিবর্তন দরকার? তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করেন কিনা? অবশ্যই দরকার। যারা এখানকার অর্থনীতি বা এখানকার মাটি মানুষের সাহায্যে ডাক্তার হয়েছে, তাদেরকে অবশ্যই জেলার মানুষের সেবার জন্যে, কিন্তু তাদেরকে সেভাবে পাওয়া যায় না। তাদের সেভাবে পাওয়া যায় না। আর একটা হলো যে ম্যাক্সিমাম ডাক্তাররা এখন পর্যন্ত সব সরকারি চাকরিতে ঢুকে যায়, তাদের বিভিন্ন জায়গায় পোস্টিং হয়ে যায়। ধন্যবাদ। আমি স্যারের কাছে জানতে চাইবো যে এই জেলাতে যে বেসরকারি এতগুলো হাসপাতাল হয়েছে, নিশ্চয়ই বিভিন্ন সময় অভিযান হয় বা আপনারা যোগাযোগ করেন, পরিস্থিতির কোনো উন্নয়ন হয় কি? দীর্ঘদিন পর একটা অভিযান হলো, 10-12টা ক্লিনিক বন্ধ হয়ে গেছে, তাদের কোনো রেজিস্ট্রেশন নাই, কাগজপাতি নাই, প্রকৃত ডাক্তার নাই, সেবাদানকারী নাই, এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমি এগুলো সাপোর্ট করি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অসুখের খরচের এই পর্যায়ে আমাদের সঙ্গে আছেন মেহেরপুর জেলার সুশীল সমাজের দুজন প্রতিনিধি। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সাংবাদিক, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটু। সঙ্গে আরও আছেন আবদুল্লাহ আল আমিন, লেখক ও গবেষক, সহযোগী অধ্যাপক, মেহেরপুর সরকারি কলেজ। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি স্যারের কাছে জানতে চাইবো যে আপনি যুগ যুগ ধরে এই জেলার জন্য সাংবাদিকতা করেছেন, বাংলাদেশের জন্যই করেছেন, কিন্তু স্বাস্থ্য খাত আপনার লেখনীতে কিভাবে উঠে এসেছে বা কোন চিত্রটা আসলে বেশি দেখা গেছে? স্বাস্থ্য খাতের চিত্র যদি আমি বলি, পাকিস্তান পরবর্তী বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মেহেরপুর মহকুমায় একটি হাসপাতাল ছিল, তখন মেহেরপুর মহকুমা। সেই হাসপাতালের অবস্থাটা তখন অতটা ভালো ছিল না এবং সার্ভিসও ছিল না। ওষুধ তখন তো একটা কমন ওষুধ চলতো, যে কোনো রোগেরই একই কমন ওষুধ পেত। এখনও এটার পরিবর্তন হয়েছে, 250 বেডের হসপিটাল হয়েছে স্বাধীনতা পরবর্তী। এই 250 বেড বলা হয়, কিন্তু আসলে মূলত এটা 250 বেডের নয়। কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে সার্ভিসটা সেরকম পায় না পিপলস। প্রথম দিকে পেত, ওষুধগুলো যখন শুরু হয় তখন ওষুধ ছিল, মেশিনারিজ রয়েছে, এক্স রে ডিপার্টমেন্ট রয়েছে, বিভিন্ন ব্লাডের ডিপার্টমেন্ট রয়েছে, বিভিন্ন মেশিনারিজ রয়েছে, কিন্তু টেকনিশিয়ান নেই বা জনবল নেই, জনবলও নেই। আবার যেখানে প্রফেসরের প্রয়োজন, যেখানে কনসালটেন্সির প্রয়োজন একটা 250 বেডের হসপিটালে, সেটা নেই। অবকাঠামো উন্নয়নের দিক থেকে আবার মেহেরপুর জেনারেল হাসপাতালে যেটা নতুন আবার একটা দিক হচ্ছে যে এটাকে করা হচ্ছে। তা এখন সেই জায়গাটা যদি জায়গা সংকুলানো হয়, কিন্তু আপনার যদি বিশেষজ্ঞ না থাকে তাহলে তো কোনো লাভ হচ্ছে না, মানে কাঠামো হচ্ছে কিন্তু মূলত কাঠামো হচ্ছে না। আসবো আমি স্যারের কাছে জানবো যে আমরা আমাদের সহকর্মীদের মধ্যেও শুনেছি যে স্ট্রোকে আক্রান্ত হয়েছে, হার্টের একটা সিরিয়াস রকম সমস্যা হয়েছে, তাদের বেশিরভাগ ক্ষেত্রে রেফার করার প্রবণতা, এই রেফার করতে গিয়ে মাঝপথে মৃত্যুর ঘটনা, এরকম অসংখ্য উদাহরণ আমরা এই জেলাতে এসেও জেনেছি। এমন ঘটনা কি আপনাদের পরিবারেও আছে কিনা বা এইটা হরহামেশা ঘটছে কিনা এই জেলার ক্ষেত্রে? কয়েকদিন আগে আমার আপন ভাই কার্ডিয়াক পেশেন্ট, মেহেরপুর হসপিটালে তাকে ভর্তি করা হয়েছিল। ভর্তি হওয়ার পরে সে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। কিছুক্ষণ পর তাকে অক্সিজেন দেওয়া হলো, সুস্থ হয়ে গেল। সকালবেলায় একজন কনসালট্যান্ট এসে, সম্ভবত মেডিসিনের কনসালট্যান্ট, তিনি বললেন যে তার কোনো সমস্যাই নেই, তাকে নিয়ে যাওয়া হোক। তার পরের দিনে আমি ঢাকাতে নিয়ে গেলাম, হার্ট ফাউন্ডেশন, তাকে এনজিওগ্রাম করা হলো। পরবর্তী কয়েকদিন পরে তাকে স্কয়ার হসপিটাল তাকে ওপেন হার্ট সার্জারি করা হলো। দেখেন, এত বড় একটা মারাত্মক পেশেন্ট, সেটা লাইবিলিটিস কোনো ডাক্তার বা কোনো কনসালট্যান্ট নিতে চাইলো না। এইটা খুবই আমাকে খুব মর্মাহত করেছে, খুব দুঃখ করেছে। যে প্রান্তে থাকুক না কেন, অন্তত ওই ঝুঁকিটা তার বোঝা উচিত ছিল। উচ্চ পর্যায়ের প্রফেসর ছিলেন, তারা বলেছেন যে একে তো বাইরে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, বাইরে হসপিটালের বাইরে নিয়ে যাওয়া কোনো ক্রমেই উচিত হবে না। কিন্তু এখানে দেখলাম যে হাসপাতাল নাই, ক্লিনিক আছে এবং ডায়াগনস্টিক সেন্টার। আসলে এই সবগুলো ডায়াগনস্টিক সেন্টার হয়ে আসলে আপনাদের কি লাভ এই অঞ্চলে? না, এটাতে কোনো লাভ হচ্ছে না। ডায়াগনস্টিক তো সব একই, যেখানে করবে আরেকটা জায়গায়, ক্রস করলে আরেকটা জায়গায় করা যাবে। এছাড়া ডায়াগনস্টিক যদি কেউ বিশেষায়িত করোনারি কেয়ার ইউনিট করতে বা কেউ ডায়ালাইসিসের ব্যবস্থা করতে, এরকম কোনো ইউনিট এখানে কোনো ক্লিনিকের, প্রাইভেট ক্লিনিকের কোনো নাই, ডিপার্টমেন্ট নাই।
একটি সম্পূরক প্রশ্ন স্যারের কাছে জানতে চাই যে এই যে যারাই ক্ষমতায় আসছেন বা নির্বাচনের আগে যে নানা ধরনের ইশতেহারের আমরা ফুলঝুরি আসলে দেখি, সেখানে স্বাস্থ্য খাত কতটা জায়গা পায়? এখানে স্বাস্থ্য খাত বলে সেরকম জায়গাটাই পাই না। যদি পেতো তাহলে তো হতো। হ্যাঁ, কিছুটা পেয়েছে, গুরুত্ব দিয়েছে মন্ত্রী হওয়ার কারণে। প্রতিমন্ত্রী যখন ছিলেন তখন এই অবস্থায় আমরা জনপ্রশাসন মন্ত্রী থাকার কালে মেহেরপুর হসপিটালের ব্যাপারে উনি নজর দিলেন, কোভিডের সময় আইসিইউ ইউনিট করলেন, কিন্তু আইসিইউ ইউনিটটা পরিচালনা করার যে প্রয়োজন, সেই টেকনিশিয়ান প্রয়োজন, সেটাও তো ঘাটতি হয়ে গেছে প্রাইভেট সেক্টরে। এখন ব্যাপারটা হচ্ছে যে ওইখানে না, প্রয়োজন হচ্ছে আমার জরুরি ওষুধ, প্রয়োজন হচ্ছে আমার এমন একজন ডাক্তার যে ডাক্তার অর্থাৎ কনসালটেন্সের লেভেলে কার্ডিয়াক পেশেন্টের জন্য কি হবে, একটা এমার্জেন্সি গাইনি পেশেন্টের জন্য কি হবে, এবং এখানে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা আসলে ঘটে আর কি। অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা দিন দিন বেড়েই চলছে। তো স্যারের কাছে জানবো যে সমস্যার সমাধান কিভাবে হতে পারে, আপনার কাছে কি মনে হয়? এটার জন্য রাজনৈতিক সদিচ্ছা তো প্রয়োজন। প্রয়োজন। পৃথিবীর সমস্ত ডেভেলপমেন্ট বলেন, শিক্ষা, স্বাস্থ্যের সমস্ত ডেভেলপমেন্ট বা পরিবর্তনে রাজনৈতিক সদিচ্ছাটাই গুরুত্বপূর্ণ। তো একটা বিষয় ঠিক যে আমাদের দেশে স্বাস্থ্য খাতটাকে জাতীয়ভাবেই সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। আমি একেবারে 30 সেকেন্ডে আপনার কাছে জানতে চাই যে এই যে এখানে প্রথম অস্থায়ী সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই কিন্তু এখানে আসেন, যেই সচিবই আসেন অন্তত একবার ফুল দিতে হোক, দেখতে হোক আসেন, এই এত কিছুর মধ্যে দিয়ে স্বাস্থ্য খাতটা কিভাবে আসলে এড়িয়ে যায়? মানে এটা আপনাদের জন্য একটু যন্ত্রণার কারণ হয় কিনা? এটা নিঃসন্দেহে একটা যন্ত্রণার কারণ। আমরা খুব কষ্টে ভোগ করি যে আমরা ইতিহাস এবং ঐতিহ্যগতভাবে যদি বলা হয় যে স্বাধীনতার পীঠভূমি যদি বলা হয়, সেটা হলো মেহেরপুর। মেহেরপুরের ঐতিহাসিক এই মুজিবনগরকে কেন্দ্র করে আমরা রাজধানী, অস্থায়ী রাজধানী হলে রাজধানীর ছিটেফোঁটা অংশগুলোও যদি আমাদের মাঝে থাকে, তাহলে এমনও তো হতে পারে এই এলাকার জনগণ অর্থাৎ এই খুলনা ডিভিশন, রাজশাহী, সবাই এখানে মতো এসে সেই সেবাটা নিতে পারে যদি সেইভাবে গড়ে তোলা হতো। আমরা কমপ্লেক্স বলছি, কমপ্লেক্সের এটা হচ্ছে, আমরা বলছি যে হবে এ হবে, সবই বলছি হবে, কিন্তু হচ্ছে না, সবই অমীমাংসিত অবস্থায়। স্বাস্থ্য খাত খুবই দুর্বল অবস্থায় আছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। যে জেলার হাত ধরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি ছিল অস্থায়ী রাজধানী, এবং বাংলাদেশের এত প্রসার হয়েছে 53 বছরের বাংলাদেশে এই জেলার স্বাস্থ্যসেবা আসলে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। এখানকার মানুষের এখনও অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে। বাড়ি বাড়ি বলা হচ্ছে যে রাজনৈতিক সদিচ্ছা, এই সদিচ্ছার অনেক ধরনের কথাও আসলে বলা হয়েছে, কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি। আমরা আশা করব অদূর ভবিষ্যতে এই স্বপ্নগুলো যেন বাস্তবায়ন হয়, এই জেলার একটি মানুষও যেন বিনা কারণে বা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে। এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো জেলায় আমরা হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।